শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আমি অনেক ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজ আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের বিজ্ঞান পড়াবো। SAARC এডুকেশনের প্রথমেই জানাচ্ছি সবাইকে স্বাগতম। চলো আমরা আজকে বিজ্ঞান নবম অধ্যায় পড়ি, বর্তনী এবং জলবিদ্যুৎ। বর্তনী ও জলবিদ্যুৎ তোমাদের বইয়ের নবম অধ্যায়ে আছে, পৃষ্ঠা হচ্ছে 89। এই অধ্যায়টা কিন্তু তোমাদের আসলে পদার্থবিজ্ঞানের একটা অংশ এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকের কাছে এটা কঠিন মনে হয়, তাই এই কথাটা আমি আগেই বলে দিচ্ছি তোমাদের। অনেকের কাছে কঠিন মনে হয় এই অধ্যায়গুলা, কিন্তু আসলে কিন্তু এই অধ্যায়গুলাই সহজ। তোমাদের রসায়নের যে অধ্যায়গুলো আছে এগুলাও কিন্তু সহজ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিজ্ঞানে তুমি যে অধ্যায় পড়ো না কেন, সবগুলো অধ্যায় সহজ যদি তুমি ভালোভাবে বুঝতে পারো। পুরো অধ্যায় যদি আমরা ভালোভাবে বুঝে ফেলি, আমরা যে কোনো ধরনের প্রশ্নই কিন্তু আনসার করতে পারবো। কিন্তু আমরা শুধু প্রশ্ন শিখতে ব্যস্ত হয়ে যাই, যার কারণে দেখা যায় যে আমরা ইয়েগুলো পারি না, যে পাঠ বোঝার চেষ্টা করি না, শুধু প্রশ্নগুলো বোঝার চেষ্টা করি। সেক্ষেত্রে দেখা যায় দুইটা প্রশ্ন যদি আমি শিখি, আমি শুধু ওই দুইটা প্রশ্নের উত্তর ওইভাবে আসলেই লিখতে পারি, অন্যভাবে আসলে আমি লিখতে পারি না। কিন্তু তোমাদের এটা মনে রাখতে হবে যে যখন তোমরা JSC পরীক্ষা দিবা, তখন কিন্তু তোমাদের একই ধরনের প্রশ্ন আসবে না। একই বিষয় হয়তো তুমি পড়েছো, এই বিষয় নিয়ে একটা প্রশ্ন, কিন্তু তোমার প্রশ্নটা এমনভাবে আসবে যে তুমি ধরতে পারছো না যে তুমি ওই বিষয়টাই কিন্তু পড়েছো। তাই সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে একটা অধ্যায় সম্পূর্ণ আয়ত্ত করে ফেলা, অধ্যায়টা সম্পূর্ণ বুঝে নেওয়া। পাঠে যা আছে তা যদি তুমি ভালো করে বুঝে নাও, প্রতিটা লাইন যদি তোমার আত্মস্থ থাকে, তুমি বুঝে ফেলো, তাহলে যে কোনো প্রশ্ন আসুক, যে কোনোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসুক, তুমি কিন্তু উত্তর করতে পারবা। তাই প্রথমে আজকে আমরা যে অংশগুলো পড়বো, আমি বোর্ডে দেখো লিখে ফেলেছি। তড়িৎ প্রবাহ, তড়িৎ বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহের প্রকার, ওহমের সূত্র আর রোধ। এই বিষয়গুলো নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের বইয়ে অনেক বড় করে লেখা আছে, কিন্তু আমি তোমাদের সাথে সংক্ষেপে, যাতে তোমরা এই বিষয়গুলো বুঝে ফেলো, তাই সংক্ষেপে তোমাদের সাথে একটু আলোচনা করব। দেখো, প্রথম বিষয়টি হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ বলতে আসলে মূলত আমরা কি বুঝি? আমরা জানি যে ধাতুসমূহের মধ্যে মুক্ত ইলেকট্রন ঘুরে বেড়ায়, অর্থাৎ এটা হচ্ছে ইলেকট্রন তত্ত্ব অনুসারে। ইলেকট্রন তত্ত্ব অনুসারে, আধুনিক ইলেকট্রন তত্ত্ব থেকে আমরা এই ঘটনাটা জানি যে একটা ধাতব পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন ঘুরে বেড়ায়। তো যখন এরা কি করে, দুটি ভিন্ন বিভবের ধাতব বস্তুকে তার দ্বারা সংযুক্ত করা হয়, তখন নিম্ন বিভব সম্পন্ন ধাতব বস্তু থেকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন, আমরা জানি ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক, তখন কি হয়, নিম্ন বিভব সম্পন্ন জায়গা থেকে ইলেকট্রন কি হয়, ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন উচ্চ বিভব সম্পন্ন ধাতব বস্তুর দিকে প্রবাহিত হয়। মনে করো আমরা দুটা ধাতব বস্তুকে কি করলাম, পরস্পর পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলাম। সেক্ষেত্রে কি হবে, নিম্ন বিভব সম্পন্ন, অর্থাৎ একটা বিভব পার্থক্য থাকতে হবে, একটা উচ্চ বিভব এবং একটা নিম্ন বিভব। সেক্ষেত্রে কি হবে, নিম্ন বিভবের স্থান থেকে ইলেকট্রন অর্থাৎ ঋণাত্মক আধান কি হবে, উচ্চ বিভবের দিকে প্রবাহিত হবে। আমরা জানি যে ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক এবং প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক। তো ইলেকট্রনের প্রবাহটাই হচ্ছে মূলত তড়িৎ প্রবাহ। সেক্ষেত্রে ইলেকট্রন কি হয়, ইলেকট্রন অর্থাৎ ঋণাত্মক আধান নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের স্থানের দিকে, অর্থাৎ উচ্চ বিভবের ধাতব পদার্থের দিকে কি হয়, প্রবাহিত হয়। কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যেন দুইটা ধাতব বস্তুর মধ্যে বিভবের পার্থক্য থাকে, অর্থাৎ একটার বিভব বেশি হতে হবে, একটার বিভব কম হতে হবে। দুইটা যদি সমান বিভবের হয় তাহলে কিন্তু তড়িৎ প্রবাহ হবে না। যত সময় পর্যন্ত এই পার্থক্য বিদ্যমান থাকবে, অর্থাৎ একটা নিম্ন বিভব থাকবে এবং একটা উচ্চ বিভব থাকবে, তত সময় পর্যন্ত কি হতে থাকবে, তড়িৎ প্রবাহ অর্থাৎ ঋণাত্মক আধান ইলেকট্রনের প্রবাহটা চলতে থাকবে। কিন্তু যখনই দেখা যাবে দুই পাশের বিভব সমান হয়ে যাবে, তখনই তড়িৎ প্রবাহ থেমে যাবে। তড়িৎ প্রবাহ থামলে তো হবে না, তড়িৎ প্রবাহ অবশ্যই চলতে থাকবে, চলতে হবে। তাই আমাদের কি করতে হবে, দুইটা স্থানে অবশ্যই বিভব পার্থক্য সৃষ্টি করতে হবে, একটা নিম্ন এবং একটা উচ্চ বিভবের। এখন দেখো আমরা সংজ্ঞাটা কিভাবে লিখতে পারি তড়িৎ প্রবাহের। আমরা লিখব, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাই হলো তড়িৎ প্রবাহ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোনো পরিবাহীর মানে একটা পরিবাহী হতে হবে, পরিবাহী মানে হচ্ছে ধাতু বোঝানো হয়েছে, ধাতব পরিবাহী, যাদের মধ্য দিয়ে আমরা কি করি, তড়িৎ আদান প্রদান করার জন্য আমরা পথ তৈরি করে দেই। তো তড়িৎ পরিবাহী বলতে বোঝানো হয়েছে ধাতব পরিবাহী, ধাতু যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়, অর্থাৎ একক সময় মানে 1 সেকেন্ডে যে পরিমাণ কি হয়, আধান প্রবাহিত হয়, তাকেই আমরা বলবো তড়িৎ প্রবাহ। প্রচলিত তড়িৎ প্রবাহের দিক হচ্ছে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিক।
তার মানে ইলেকট্রন যেহেতু নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, তড়িৎ প্রবাহের দিকটা হবে ঠিক তার বিপরীত। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ইলেকট্রন প্রবাহ বলতেই কিন্তু আমরা তড়িৎ প্রবাহ বুঝি, কিন্তু দিকের একটা পার্থক্য আছে। ইলেকট্রন প্রবাহ যেদিকে হবে তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে হবে। এই ইলেকট্রন প্রবাহের কারণেই মূলত তড়িৎ প্রবাহিত হচ্ছে। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। যে কোনো কিছু পড়লে সেটার সাথে কি করবা, এটা পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে সাধারণত দেখবা একটা সংজ্ঞার সাথে একটা টার্মের সাথে ওইটার এককও দেয়া থাকে, এটা হচ্ছে পরিমাপের একক। তো তড়িৎ প্রবাহ যেহেতু একটা কি রাশি, সেটাকে অবশ্যই পরিমাপ করা যায়। যেহেতু তড়িৎ প্রবাহ আমরা বলছি যে ইলেকট্রনের প্রবাহ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যখন দুইটা ধাতব পরিবাহীকে সংযুক্ত করা হয় তখন যে তড়িৎ প্রবাহটা হয় সেটা হচ্ছে আমরা একটা অবশ্যই পরিমাপ করতে পারবো। তো পরিমাপের জন্য প্রয়োজন হচ্ছে এককের। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। অ্যাম্পিয়ার বানানটা এ দিয়ে শুরু হয়, তাই এ দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ বিভব পার্থক্য, পরের টপিকটা হচ্ছে তড়িৎ বিভব পার্থক্য। তড়িৎ বিভব পার্থক্য হচ্ছে প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করতে হবে। যেমন আমাদের বাসায় সার্কিট বোর্ড আছে, আমরা জানি যে সুইচগুলা যেখানে থাকে সেটা হচ্ছে একটা বোর্ড। এই বোর্ডটা হচ্ছে আসলে মূলত তড়িৎ ক্ষেত্র। এর ভিতরে কি আছে, এর ভিতরে অনেকগুলা সংযোগ দেওয়া থাকে যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। যখন কোনো একটা সুইচ খারাপ হয়ে যায় বা কিছু খারাপ হয়ে যায় তখন আমরা কি করি, আমরা মেকানিক নিয়ে আসি এবং সে কি করে, দেখবো বোর্ডটা পুরোটা খুলে সেখানে ভিতরে সে কি করে, কোন তারে প্রবলেম আছে কিনা, কোনো কানেকশন ছুটে গেছে কিনা সেটা সে চেক করে। তার মানে কি, এর ভিতরে এই যে একটা বোর্ড আমরা সুইচ বোর্ড দেখি, এই সুইচ বোর্ডের ভিতরে সামনে থাকে শুধু সুইচগুলা, কোনো তার নাই, কিন্তু ভিতরে কিন্তু তার থাকে, দেখবা অনেকগুলা তার সংযুক্ত থাকে। তার মানে সেখানে ভিতরেই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। তো প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণ হলো ওই বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য। তার মানে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, অবশ্যই এক বিন্দু থেকে আরেক বিন্দুতে স্থানান্তর করতে অবশ্যই কি হবে, কাজ হবে। এই যে পরিমাণ কাজ সম্পন্ন হয় ওইটাই হচ্ছে ওই বিন্দুর বিভব পার্থক্য। দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহিত হবে না, ফলে কোনো আধান প্রবাহিত হবে না এবং কোনো কাজও সম্পন্ন হবে না। যদি দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্যই না থাকে তাহলে কি হবে না, নিম্ন বিভব উচ্চ বিভব সৃষ্টি হবে না, তড়িৎ প্রবাহিত হবে না। আধান যদি পরিবাহিত না হয় তড়িৎ প্রবাহিত হবে না এবং কোনো কাজই সম্পন্ন হবে না। যদি আধান প্রবাহিত হয় তবে না কাজ সম্পন্ন হবে, যদি প্রবাহিত না হয় কোনো কাজই সম্পন্ন হবে না। এখন বিষয় দেখো, এরপরের টপিক হলো তড়িৎ প্রবাহের প্রকার। তড়িৎ প্রবাহের প্রকার আছে। তড়িৎ প্রবাহ সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে অপর্যায়বৃত্ত প্রবাহ, যেটাকে আরেকটা নাম বলা হয় সমপ্রবাহ বা একমুখী প্রবাহ বা ডিসি প্রবাহ। এই দেখো তোমাদের এখানে আমি চিত্র একে লিখছি, দেখো ডিসি আর এটা হচ্ছে এসি। এসি প্রবাহ মানে হচ্ছে আরেকটা প্রকার, যেটা হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ। এই পর্যায়বৃত্ত প্রবাহকে আরেকটা নাম দিয়ে বলা যায় পরিবর্তী প্রবাহ। কি বলা যায়, পরিবর্তী প্রবাহ। ডিসি প্রবাহ হচ্ছে অপর্যায়বৃত্ত, আবার সমপ্রবাহ, একমুখী প্রবাহ বা ডিসি প্রবাহ। আর এসি প্রবাহ হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ, পরিবর্তী প্রবাহ বা এসি প্রবাহ। তিনটা নাম আছে, এটা হচ্ছে ইংরেজি আর বাকি দুইটা হচ্ছে বাংলা। বইয়ের সবগুলা নাম লেখা আছে, এমনভাবে শিখবা যাতে যে কোনো নামেই আসুক না কেন পরীক্ষায় তোমরা যাতে বুঝো যে এটা হচ্ছে মূলত কোন ধরনের প্রবাহ। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের প্রকারভেদ, একটা হচ্ছে অপর্যায়বৃত্ত এবং একটা হচ্ছে পর্যায়বৃত্ত। এখন আমরা আলোচনা করি যে অপর্যায়বৃত্ত প্রবাহ কি। দেখো এখানে তোমরা দেখো যে সময়টা হচ্ছে, আমরা এখানে লেখচিত্র, এটাকে বলে লেখচিত্র, এটা একটা লেখচিত্র, এটা একটা লেখচিত্র। ডিসি প্রবাহ অর্থাৎ অপর্যায়বৃত্ত প্রবাহের ক্ষেত্রে তোমরা দেখো যে সময়, এটা হচ্ছে সময় লেখো, এটা হচ্ছে তড়িৎ প্রবাহে লেখো। দেখো সময় বাড়ার সাথে সাথে তড়িৎ প্রবাহ কি হয়, এই দেখো বাড়তেছে তড়িৎ প্রবাহ, কিন্তু একই হারে বাড়ে, কখনো কম বা কখনো বেশি হয় না। কিন্তু এসি প্রবাহের ক্ষেত্রে দেখো সময় বাড়ার সাথে সাথে তড়িৎ প্রবাহ কি হয়, একবার বাড়ে একবার কমে, আবার বাড়ে কমে, এইভাবে কিন্তু একবার বাড়ে একবার কমে। কিন্তু এক্ষেত্রে দেখো ডিসি প্রবাহের ক্ষেত্রে সময়ের সাথে তড়িৎ প্রবাহ একই হারে কি হয়, বৃদ্ধি পায়। এখন আমরা সংজ্ঞাটা পড়লেই আমরা এই জিনিসটা পরিষ্কার বুঝতে পারবো। দেখো যখন সময়ের সাথে সাধারণত তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন না ঘটে, অর্থাৎ যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয়, অর্থাৎ দেখো এই তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয়, কমা বাড়া নাই, শুধু কি হতে থাকছে, দেখো সময়ের সাথে বাড়তে থাকে।
তার মানে এই ধরনের প্রবাহকে বলা হয় অপর্যায়বৃত্ত প্রবাহ, যেটা কোনো দিক পরিবর্তন করে না। কিন্তু এই প্রবাহ দিক পরিবর্তন করে, একবার উপরে একবার নিচে, তার মানে কমে বাড়ে, এভাবে যদি দিক পরিবর্তন করে সেটা হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ বা এসি প্রবাহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এসি এবং ডিসি প্রবাহ কি। এখন আমরা দেখি যে এসি প্রবাহ, ডিসি প্রবাহ কোথায় ঘটে এবং এসি প্রবাহ কোথায়। ডিসি জেনারেটরের সাহায্যেও এই প্রকার তড়িৎ প্রবাহ উৎপন্ন করা যায়। তার মানে ডিসি জেনারেটরের সাহায্যে আমরা কি করতে পারি, আমরা এই ধরনের অপর্যাবৃত্ত অর্থাৎ একমুখী অর্থাৎ ডিসি প্রবাহ তৈরি করতে পারি। আর এসি প্রবাহ কি করতে পারি আমরা, এসি প্রবাহর হচ্ছে আমাদের যেটা সারা দেশে আমাদের যেটা চলিত আছে সেটা হচ্ছে এসি প্রবাহ। এটা সরবরাহ করা হচ্ছে সাশ্রয়ী এবং উৎপন্ন করাও কি সহজ। পর্যায়বৃত্ত প্রবাহের উৎস জেনারেটর বা ডায়নামো, জেনারেটর বা ডায়নামোর সাহায্যে পর্যায়বৃত্ত প্রবাহ পাওয়া যায়। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জেনারেটর সাহায্যে পর্যায়বৃত্ত প্রবাহ উৎপন্ন করা হয়। পর্যায়বৃত্ত প্রবাহের দিক পরিবর্তন দেশভেদে বিভিন্ন হয়। এই যে দিক পরিবর্তন করে এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়। যেমন বাংলাদেশে প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে, কিন্তু যুক্তরাষ্ট্রে 60 বার দিক পরিবর্তন করে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে একটু বেশি কি করে দিক পরিবর্তন করে 1 সেকেন্ডে, এটা কিন্তু মনে রাখতে হবে। বাংলাদেশে পর্যায়বৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে কতবার, 50 বার, এবং যুক্তরাষ্ট্রে 60 বার দিক পরিবর্তন করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই টপিকগুলা। এখন আমি ওহমের সূত্রটা তোমাদের বুঝাবো, এটার পরে আমি রোধ বিষয়টাতে আসছি। দেখো রোধ কিন্তু তোমাদের আগে লেখা আছে, কিন্তু আমি ওহমের সূত্রটা তোমাদের পড়াই, তারপর আমি রোধ বিষয়টাতে আসছি। ওহমের সূত্র, ওহমের সূত্রটা আমি সংক্ষেপে বলি। তাপমাত্রা যদি স্থির থাকে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। যদি তাপমাত্রা স্থির থাকে, মনে করো আমরা যে কক্ষের মধ্যে আছি সেটার তাপমাত্রা স্থির, সেটা পরিবর্তনশীল নয়, একই তাপমাত্রা থাকবে, তখন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে, সেখানে যদি আমরা দুইটা পরিবাহী স্থাপন করি, ধাতব পরিবাহী, তো মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান, এই তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে, ধাতব পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে তার মান দুই প্রান্তের, ওই যে পরিবাহীর দুই প্রান্তের যে বিভব পার্থক্য রয়েছে তার মানের সমানুপাতিক হবে। অর্থাৎ বিভব পার্থক্যের মান যদি বাড়ে তাহলে তড়িৎ প্রবাহও বাড়বে, বিভব পার্থক্যের মান যদি কমে তড়িৎ প্রবাহ কমবে। সমানুপাতিক মানে হচ্ছে সমান অনুপাতে যদি কি হয়, দুইটাই বৃদ্ধি বা হ্রাস পায়, তার মানে দুইটার অনুপাত সমান। তার মানে যদি তড়িৎ প্রবাহ বাড়ে তাহলে কি, যদি তড়িৎ প্রবাহ কখন বাড়বে, যদি তড়িৎ প্রবাহ বাড়বে নির্ভর করবে কার উপরে, বিভব পার্থক্যের উপরে। যদি বিভব পার্থক্য বাড়ে তড়িৎ প্রবাহ বাড়বে, আর যদি বিভব পার্থক্য কমে যায় তাহলে তড়িৎ প্রবাহ কমে যাবে। দেখো এই লেখচিত্র থেকে এটা বোঝা যায়, এটা হচ্ছে ওহমের সূত্রের লেখচিত্র। এটা হচ্ছে বিভব পার্থক্য, এটাকে ভোল্ট দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে আমরা ভি লিখলাম, এটাকে ভোল্ট এককে প্রকাশ করা হয়, এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করতে পারি। আর তড়িৎ প্রবাহ হচ্ছে অ্যাম্পিয়ার এককে প্রকাশ করা হয়, এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করতে পারি। তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো বিভব পার্থক্য বাড়ার সাথে সাথে দেখো তড়িৎ প্রবাহ কিন্তু শুধু কি হয়, তড়িৎ প্রবাহ শুধু বাড়তে থাকে। বিভব পার্থক্য বাড়ার সাথে সাথে তড়িৎ প্রবাহ কিন্তু শুধু উপরের দিকে বাড়ছে, কারো কিন্তু নিচে নামে নাই, অর্থাৎ কমে নাই, শুধু বাড়তেছে। তার মানে বিভব পার্থক্য বাড়ার সাথে সাথে তড়িৎ প্রবাহ বাড়ে। তার মানে বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রবাহের মানের সম্পর্কটা কীরকম, আই সমানুপাতিক ভি। তার মানে বিভব পার্থক্য বাড়লে তড়িৎ প্রবাহ বাড়ে, বিভব পার্থক্য কমলে তড়িৎ প্রবাহ কমে, এটার সাথে সমানুপাতিক সম্পর্ক। এখন আমরা রোধের ব্যাপারটাতে যদি আসি তাহলে দেখা যায় যে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ, পরিবাহীর যে নিজস্ব রোধ আছে, পরিবাহী অবশ্যই পরিবাহীর একটা ধর্ম থাকে, সেটা হচ্ছে রোধ। রোধ মানে কি, রোধ হচ্ছে পরিবাহীর বাধা দানের ধর্ম। এখন আমরা রোধ বিষয়টা পড়ি। দেখো কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য থাকলে এই প্রবাহ শুরু হয়, কিসের প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ। এক্ষেত্রে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। আমরা পড়েছি একটু আগে, এই ইলেকট্রন স্রোত পরিবাহীর মধ্য দিয়ে চলার সময় পরিবাহীর অভ্যন্তরস্থ অনুপরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। যখন ইলেকট্রনের স্রোত, ইলেকট্রন কিন্তু একটা দুইটা ইলেকট্রন যাওয়া আসা করে না, ইলেকট্রন স্রোত হিসাবে, পানির যেরকম স্রোত যায় সেরকম ইলেকট্রন স্রোত হিসাবে কি হয়, পরিবাহীর মধ্য দিয়ে যাওয়া আসা করে। তখন কি হয়, পরিবাহীর মধ্যে যে অনুপরমাণুগুলো আছে তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। তখন সেক্ষেত্রে কি হয়, একটু বাধার সৃষ্টি হয়, তাদের গতিটা একটু বাধাপ্রাপ্ত হয়। মনে করো তুমি একটা খালি রাস্তা দিয়ে তুমি দৌড়াচ্ছ, সেক্ষেত্রে তুমি যে
সময়ের ভিতরে তুমি একটা তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে। যদি রাস্তায় অনেক মানুষ থাকে, ভিড় থাকে, গাড়ি ঘোড়া থাকে, সেক্ষেত্রে তুমি ওই সময়ের মধ্যে কি করতে পারবে না, পৌঁছাতে পারবে না। কারণ তুমি একই গতিতে দৌড়ালেও তুমি যে রাস্তার মধ্যে যে মানুষজন থাকবে বা গাড়ি ঘোড়া থাকবে তাদের সাথে অবশ্যই তোমার কি হবে, তাদের গতির কারণে, তাদের চলাফেরার কারণে তোমার গতি বাধাপ্রাপ্ত হবে। ঠিক একইভাবে পরিবাহীর মধ্যে যে অণুপরমাণুগুলো থাকে তাদের নিজস্ব গতির কারণে, তাদের চলাফেরার কারণে পরিবাহীর মধ্য দিয়ে যখন ইলেকট্রন স্রোত যাওয়া আসা করে তখন কি হয়, তখন তাদের গতি বাধাপ্রাপ্ত হয়। তারা মসৃণ পথ হিসেবে এভাবে যেতে পারে না। তারা কি হয়, তারা এদের সাথে বাধার কারণে তাদের গতিটা কমে যায়। এই পরিবাহীর যে বাধা দানের ধর্ম তাকে বলা হয় রোধ। আমরা জানি প্রতিরোধ মানে হচ্ছে কি, আটকানো, বাধা দেয়া। এই প্রতিরোধ আর রোধ কিন্তু একই ধরনের শব্দ। রোধ মানে হচ্ছে বাধা দেওয়া। পরিবাহীর বাধা দানের ধর্মকে আমরা রোধ বলতে পারি। তো এই ক্ষেত্রে অবশ্যই কি থাকবে, যেহেতু বিভব পার্থক্য বাড়ার সাথে সাথে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়, এক্ষেত্রে কি থাকবে, এক্ষেত্রে রোধও থাকবে। যেহেতু পরিবাহী আছে, পরিবাহীর মধ্যে কি থাকবে, অণুপরমাণুর মধ্যে সংঘর্ষ থাকবে এবং রোধ থাকবে। কিন্তু এই রোধের কারণে যেহেতু গতি বাধাপ্রাপ্ত হয়, তার মানে তড়িৎ প্রবাহের মান কি হয়, কমে যায়। তো সেক্ষেত্রে রোধের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1/r। আর যদি আমরা রোধ হিসেবে ধরি, রোধকে যদি আমরা আর বলি, তাহলে তড়িৎ প্রবাহের সাথে এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এখন এই দুইটাকে যদি আমরা একসাথে করি তাহলে আমরা কি লিখতে পারি, I সমান আমরা কি লিখতে পারি দেখো এই দুইটা একসাথে করলে এটা সমানও, এটাও I এর সমানুপাতিক, এটা I এর ব্যস্তানুপাতিক। এই দুইটাকে একসাথে করলে আমরা লিখতে পারি V/R। অর্থাৎ তড়িৎ প্রবাহের মান হচ্ছে বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক। আর এই পুরাটাই হচ্ছে তোমাদের ওহমের সূত্র। তাহলে আমরা ওহমের সূত্রটা এভাবে লিখব, তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং পরিবাহীর নিজস্ব রোধের ব্যস্তানুপাতিক। এবং এটা হচ্ছে এটার গাণিতিক প্রকাশ। এটা তোমাদের আসতে পারে পরীক্ষায়, রোধের গাণিতিক প্রকাশটি লিখো, তাহলে এটা হবে তোমাদের আনসার। এখন দেখো রোধের একক কি, রোধের SI একক হলো ওহম। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং এর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার হয়, তবে ওই পরিবাহীর রোধ হবে 1 ওহম। এটা তোমাদের ওর পরে দেখবা কমা দিয়ে লেখা। আসলে এটা জর্জ সাইমন ওহম 1783 থেকে 1854 হচ্ছে তার জীবনকাল। এই সময়ে এই সূত্রটা কি করেন, প্রণয়ন করেন। তার জীবনকালের একটা সময়ে তিনি এই সূত্র প্রণয়ন করেন, তাই তার নাম অনুসারে এই সূত্রকে কি বলা হয়, ওহমের সূত্র। আশা করি তোমরা এই অংশগুলো বুঝতে পেরেছ। বাকি অংশগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সবাই ভালো থাকো, সবাইকে অনেক ধন্যবাদ।